আপনার আগেরটা আর আপনার পিসি থেকে যেখানে জি স্যার এখন হচ্ছে। রেকর্ডিং হচ্ছে না? ঠিক আছে। ওকে, তো তাইলে স্কেডিউলিং টপিকটা স্টার্ট করছি আমরা। আগে শুরু করছিলাম, এখন আবার একটু প্রথম থেকেই স্টার্ট করতেছি আর কি। স্কেডিউলিং। তো এই স্কেডিউলিং এর বেসিক আইডিয়াটা ছিল হচ্ছে এরকম যে উম, অনেকগুলো প্রসেস যখন রেডি স্টেটে থাকে অপারেটিং সিস্টেমের সামনে, আহ, আমরা প্রসেসের একটা ডায়াগ্রাম দেখছিলাম। প্রসেসগুলো তিনটা স্টেটের মাঝে যাওয়া আসা করতে থাকে। একটা হচ্ছে রেডি স্টেট, একটা হচ্ছে ব্লক স্টেট, আর একটা হচ্ছে এরকম কি যেন একটা ছিল, ঠিক মুখস্থ নাই তো, মনে পড়তেছে না, বাট তিনটা স্টেট ছিল। রানিং স্টেট। রানিং স্টেট, আচ্ছা, রানিং, রেডি, ব্লকড। তো তাদের মাঝে প্রসেস গুলার ট্রানজিশন হইতো। তো অনেকগুলা প্রসেস রেডি স্টেটে যখন থাকে, তখন কোনো একটা সার্টেন প্রসেস কে এনে স্টার্ট করতে হবে, ওইটাকে রানিং বানাইতে হবে। তো সেটা করার জন্য যেই ডিসিশন আমরা নিই, এটাকে বলি হচ্ছে স্কেডিউলিং ডিসিশন, ঠিক আছে? তো মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে প্রসেস গুলা সিপিইউ টাইমের জন্য কম্পিট করতে থাকে, তাদের মাঝে একটা কম্পিটিশন চলে। তো সবগুলা প্রসেসই চায় যে সে সিপিইউ নিবে। সবগুলা প্রসেসেরই গোল হচ্ছে সিপিইউ নিয়ে সে এক্সিকিউট করবে, সে ওই প্রসেসটা রান করে শেষ হইতে চায়। সব প্রসেসেরই গোল হচ্ছে ওই রিটার্ন 0 পর্যন্ত যাওয়া। তো সেটার জন্য তাদের রিসোর্স লাগে। মেইন ফ্রেম কম্পিউটারে এই রিসোর্স গুলা হচ্ছে রেয়ার রিসোর্স গুলা, স্কার্স রিসোর্স, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারে স্কার্স রিসোর্স হয়। মেইন ফ্রেম কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে বড় বড় কম্পিউটার, যেই কম্পিউটার গুলাতে অনেক হেভি ক্যালকুলেশন হয়, ঠিক আছে? ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, ওরা ওদের বিশাল বড় বড় হিসাবগুলা যেই কম্পিউটারে চালায়, এগুলা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। ওগুলার ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার। হ্যাঁ, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার। আমাদের কম্পিউটার, পার্সোনাল ল্যাপটপ গুলো আমরা তো ছোট ছোট কাজে ব্যবহার করি। ধরো তুমি স্লাইড বানাচ্ছো, প্রেজেন্টেশন বানাচ্ছো, মুভি দেখতেছো, এন্টারটেইনমেন্ট। তো সে অ্যাকচুয়াল ক্যালকুলেশনের থেকে ছোট ছোট এই কাজগুলা করে তোমাকে হেল্প করে, ঠিক আছে? তো আমাদের পার্সোনাল কম্পিউটার গুলা কম্পিউট এর কাজে যত না ব্যবহার হয়, তার থেকে বেশি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতন ব্যবহার হয়। তো মেইন ফ্রেম কম্পিউটার গুলো হচ্ছে ওই কম্পিউটার যেগুলো আসলেই কম্পিউট করে, সারাদিন সেই হিসাবের মধ্যেই থাকে, ঠিক আছে? তো ওই সমস্ত কম্পিউটারে রিসোর্স আসলেই অনেক স্কার্স, ওখানে রিসোর্স খুব কম হয়। তো যেই প্রসেস গুলা চলে, তাদেরকে ওই রিসোর্স, স্কার্স রিসোর্স মেনটেন করে রান করতে হয়, ঠিক আছে? বিশাল বড় বড় প্রসেস, মানে 1 সেকেন্ডও অপচয় করা যাবে না। আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। তো যখন আমরা পার্সোনাল কম্পিউটারের কথা চিন্তা করি, তখন ব্যাপারটা আসলে নট সো স্কার্স, এত স্কার্স না। তার কারণ এইখানে এত বেশি ক্যালকুলেশন আসলে হচ্ছেই না, ঠিক আছে? কিন্তু যখন আমরা নেটওয়ার্ক সার্ভারের কথা চিন্তা করব, তখন আসলে আবার ভেরি স্কার্স। নেটওয়ার্ক সার্ভার হচ্ছে যে মানে মাল্টিপল ক্লায়েন্ট সাপোর্ট করতে পারে এরকম মেশিন। অনেকগুলা ক্লায়েন্ট তার সঙ্গে কানেক্টেড হইতে পারে, ক্লায়েন্ট গুলার সাথে কমিউনিকেট করতে হয়। ক্লায়েন্টের রিকোয়েস্ট আসলে তখন সেই রিকোয়েস্টটাকে সার্ভ করতে হয়, ঠিক আছে? তো সেখানে আবার রিসোর্স গুলো ভেরি স্কার্স। তার কারণ এই সার্ভার যে মাঝে যেই কয় সংখ্যক ক্লায়েন্ট কানেক্ট হতে পারে, সেই সংখ্যাটা অনেক বড়। অনেক ক্লায়েন্ট এখানে আসতে পারে, ক্লায়েন্টরা আবার বিভিন্ন ক্যালকুলেশন, কম্পিউটেশন, রিকোয়েস্ট সাবমিট করতে পারে। সো সবকিছু মিলিয়ে সেখানে রিসোর্স আবার ভেরি স্কার্স। এবং ছোট ছোট কম্পিউটিং ইউনিট যখন থাকে, সেগুলার মাঝে খুব বেশি রিসোর্স আসলে থাকেও না, ঠিক আছে? ছোট ছোট ইউনিট, ক্যালকুলেটর খুব ছোট একটা কম্পিউটিং ইউনিট, যদিও এটা আসলে বেসিক্যালি আমাদের ইয়েতে নাই। তার কারণ আমাদের আলোচনার বিষয়বস্তু না, কারণ এখানে মাল্টিপল প্রসেস আসলে চলেই না, এট এ টাইম একটা জিনিস চলে, ঠিক আছে? এখানে মাল্টিপল প্রসেস একটা ইম্পর্টেন্ট ব্যাপার।
তো যে মানে এইসব ছোট ছোট এমবেডেড জিনিসের মাঝে রিসোর্স আসলে এত কম থাকে, তো এত ছোট করে তোমাকে ডিজাইন করা লাগবে যে এখানে খুব বেশি র্যাম নাই, ক্যালকুলেশন খুব স্লো, ঠিক আছে? সো খুব বেশি ফাস্ট প্রসেসর এখানে ইনস্টল করা সম্ভব না। তো সবকিছু মিলায়ে এখানে রিসোর্স খুব ছোট থাকে। তো বেসিক আইডিয়াটা হচ্ছে যে এই সবকিছু সিনারিও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিনারিও, এই সবকিছু সিনারিও আ কনসিডার করে সিপিইউ টাইমের এফিশিয়েন্ট ইউজ এনশিওর করা এবং পাওয়ার কনজাম্পশন অপটিমাইজ করা, ঠিক আছে? তারপরে হচ্ছে সিপিইউ পাওয়ার কনজাম্পশন ছাড়াও নানান রকম রিসোর্স আছে। যেমন আইও ডিভাইস গুলা আছে, ইনপুট আউটপুট ডিভাইস, আম ডিস্ক রিড, রাইট। এই ডিভাইস গুলার মেক্সিমাম ইউটিলাইজেশন এনশিওর করার জন্য আমাদেরকে মাল্টিপল প্রসেস রেডি স্টেটে আছে। সেখান থেকে কোনো একটা প্রসেস এনে আমরা রানিং করব। তো কোন প্রসেসটা আনবো সেই ডিসিশনটা আমাদের নিতে হবে। ঠিক আছে? এই ডিসিশনটা আমরা আ যেই অ্যালগরিদম দিয়ে নেই এটাকে আমরা বলি হচ্ছে আ স্কেডিউলিং অ্যালগরিদম। পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে স্কেডিউলিং। ঠিক আছে? সো আমাদের সামনে নানান রকম আ আ সিনারিও আছে। বিভিন্ন রকম কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাঝে বিভিন্ন রকম গোল আমাদের সামনে আছে। নানা রকম কনস্ট্রেইন্ট আছে। তো এই স্কেডিউলারের গোল হচ্ছে এই সবকিছু মানে এফিশিয়েন্টলি ব্যবহার করা এবং পাওয়ার কনজাম্পশনটা অপটিমাইজ করা, সবগুলা রিসোর্সের ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করা। সেটার জন্য আমাদের অনেকগুলা রেডি প্রসেস আছে। তাদের মাঝে থেকে কেউ একজনকে আমরা পিক করব। কেউ একজনকে আমরা নিয়ে আসবো। ওকে বলব যে, "তুমি এখন সিপিইউ পাচ্ছ। তুমি এখন রান করবা।" সে তো এই ডিসিশনটা আমরা যেভাবে নেই এটাকে আমরা বলি হচ্ছে আ স্কেডিউলিং। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক আইডিয়া। তো এটা হচ্ছে প্রসেসের একটা বিহেভিয়ার। এই প্রসেসের বিহেভিয়ার হচ্ছে খুব ক্লোজলি অ্যালাইনড আমরা কিভাবে স্কেডিউলিং ডিসিশন গুলা নিবো সেটার সাথে। তো এখানে পুরো প্রসেসের লাইফ সাইকেল কে ২ টা পার্টে ভাগ করা হইছে। একটা হচ্ছে কম্পিউটিং টাইম, আরেকটা হচ্ছে ওয়েটিং ফর আইও রিকোয়েস্ট। ঠিক আছে? তো উম মানে আইডিয়াটা হচ্ছে এরকম যে প্রসেস গুলা কিছু সময় ক্যালকুলেশনের মধ্যে থাকে। এই টাইমটাতে সে সিপিইউ ইউজ করতে থাকে, সিপিইউ ব্যবহার করে। আর বাকি টাইম সে ইনপুট আউটপুট এর জন্য ওয়েট করে। ঠিক আছে? আইও এর জন্য ওয়েট করে। এবং এখানে আইও মানে হচ্ছে এমন আইও যেখানে সিপিইউটা আসলে ইউজ হচ্ছে না। ঠিক আছে? এটা হচ্ছে এমন আইও যেখানে সিপিইউ ইউজ হচ্ছে না। যেমন এখানে ব্র্যাকেটে ছোট একটা এক্সাম্পল বলা হইছে সেটা হচ্ছে সিপিইউ ভিডিও র‍্যামে কিছু বিট কপি করতেছে। তো ভিডিও র‍্যামে যে বিট গুলা কপি করবে সেই অনুযায়ী স্ক্রিনে মনিটরে কিছু একটা হয়তো দেখা যাবে। এরকম। তো যদিও আসলে এটা ভিডিও স্ট্রিমে কিছু একটা পুশ করতেছে, তার মানে ডিরেক্ট একটা আউটপুট ডিভাইসে সে ডেটা পাঠাচ্ছে। কেমন? আমরা যেটা দেখতে পাই সেই ডিভাইসে সে কিছু একটা পুশ করতেছে। এটা সরাসরি আউটপুট ডিভাইসের সাথে রিলেটেড। কিন্তু এটাকে আমরা আইও বলবো না। তার কারণ এখানে সিপিইউ সরাসরি নিজে ইনভলভ। বুঝতে পারছো? তো আইও মানে হচ্ছে এমন কোন একটা কাজ যেখানে সিপিইউ ইনভলভড না। তো এটা কিভাবে হতে পারে? মনে করো কোন একটা ফাইল অ্যাক্সেস করা লাগবে। ডিস্কে রিড রাইট করতে হবে হার্ড ডিস্কে। তো তখন অপারেটিং সিস্টেম ওই হার্ড ডিস্কের মাঝে গিয়ে বলে যে অমুক ব্লক পড়ে আনো। তখন হার্ড ডিস্কের নিজের মেকানিজম আছে, তাই না? ও মানে বেশ কয়েকটা সিলিন্ডার উপর নিচে বসানো থাকে। একটা অক্ষর বরাবর সামনে পিছনে আসে। বেশ কিছু মেকানিক্যাল কম্পোনেন্ট আছে। কেমন? তো সেইটা ইউজ করে তারপরে কোন একটা সার্টেন ব্লক রিড করে আনবে। এই পুরো কাজটা হবে। তো তখন সিপিইউ আসলে আইডল ওই প্রসেসের জন্য। যেই প্রসেস আসলে ডিসক্রিটটা ইনিশিয়েট করছে সেই প্রসেসের জন্য সিপিইউটা তখন আইডল। সিপিইউটা ইউজ হচ্ছে না। তখন সিপিইউ অন্য জায়গায় ব্যবহার হতে পারে আরকি। ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে আইও। কোন একটা প্রসেসের আইও আসছে মানে সিপিইউটা আসলে নট ইন ইউজ।
তার মানে তখন সিপিইউটা অন্য কেউ ব্যবহার করতে পারবে। ঠিক আছে? সো কত সময় আইও আসবে আমাদের এই ডেফিনিশন অনুযায়ী কত সময় পর পর আইও আসবে এইটা দিয়ে আমরা মডেল করতে পারি যে কখন স্কেডিউলিং ডিসিশন নিতে হবে, কিভাবে নিতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তাহলে আম আবার বলতেছি যে পুরো লাইফ সাইকেলকে ২ টা পার্টে ভাগ করা হইছে। একটা হচ্ছে কম্পিউটিং এর মাঝে থাকে, আরেকটা হচ্ছে আইও এর মাঝে থাকে। যখন কম্পিউটিং এর মাঝে থাকে এটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ বার্স্ট। ঠিক আছে? সে কম্পিউটিং এর মাঝে থেকে অনেকগুলা কাজ করবে। এই সবকিছুকে আমরা বলি হচ্ছে সিপিইউ বার্স্ট। আর যখন সে আইও এর জন্য বসে থাকে এটাকে আমরা বলি হচ্ছে ওয়েটিং ফর আইও। ২ টা জিনিস, ঠিক আছে? তো সে যখন কম্পিউটিং এ আছে, এই কম্পিউটিং এ যখন আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিইউ বার্স্ট। আর যখন ওয়েটিং ফর আইও এটা সরাসরি আসলে সে আইও এর জন্য ওয়েট করছে এরকম। এই ২ এর মাঝে পুরো প্রসেসের জীবন চলতে থাকে। পুরো প্রসেস রিটার্ন 0 পর্যন্ত না যাওয়া পর্যন্ত সে আসলে এর মাঝে অল্টারনেট করতে থাকবে আরকি। ঠিক আছে? তো ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে এই প্রসেসের যে সিপিইউ বার্স্টটা আছে, এই সিপিইউ বার্স্টটা যখন অনেক বড়, বড় হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস। ঠিক আছে? সিপিইউ বাউন্ড প্রসেস এর মাঝে দেখো এই সিপিইউ বার্স্ট গুলা লং সিপিইউ বার্স্ট। যখন লং সিপিইউ বার্স্ট তখন আমরা বলতেছি এটাকে সিপিইউ বাউন্ড প্রসেস। যখন শর্ট সিপিইউ বার্স্ট তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে আইও বাউন্ড প্রসেস। ঠিক আছে? তখন আমরা এটাকে বলতেছি হচ্ছে আইও বাউন্ড প্রসেস। একটা হচ্ছে সিপিইউ বাউন্ড প্রসেস, একটা হচ্ছে আইও বাউন্ড প্রসেস। লং সিপিইউ বার্স্ট আর শর্ট সিপিইউ বার্স্ট। তো এইখানে একটা ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে যে আ আমাদের কি ফ্যাক্টরটা হচ্ছে যে সিপিইউ বার্স্ট এর লেংথটা কত বড়। সিপিইউ বার্স্ট কত বড় তার উপরেই আসলে এই ব্যাপারটা ডিপেন্ড করে যে এই প্রসেসটা কি সিপিইউ বাউন্ড নাকি আইও বাউন্ড সেটা। ঠিক আছে? একটা প্রসেস সিপিইউ বাউন্ড হবে নাকি আইও বাউন্ড হবে এইটা ডিপেন্ড করে হচ্ছে সিপিইউ বার্স্ট কত বড়, বড় তার উপরে। সিপিইউ বার্স্ট যদি বড় হয় তাহলেই হচ্ছে এটা সিপিইউ বাউন্ড প্রসেস। আর যদি আইও সিপিইউ বার্স্ট ছোট, ছোট হয় তাহলেই হচ্ছে এটা আইও বাউন্ড প্রসেস। ঠিক আছে? তো আইও বার্স্ট এর উপর ডিপেন্ড করে না। তার কারণ হচ্ছে যে মানে আইও যে বার্স্ট গুলা থাকে সেই বার্স্ট গুলা কমপ্লিট করতে সবার কম বেশি আসলে একই সময় লাগবে আরকি। ঠিক আছে? যেটা সিপিইউ টাইমের তুলনায় অনেক বড়। তো উম অ মানে থিওরিটিক্যালি না, কনসেপচুয়ালি সেটাকে ভাবতে পারি আমরা ইনফিনিটির মতো। যে 1 এর তুলনায়ও একটা ইনফিনিটি, 2 এর তুলনায়ও ইনফিনিটি। তখন কম্পারিজন আসলে 1 নাকি 2 তার উপর চলে আসে। তো এরকম আরকি যে এখানে হয়তো এখানে হয়তো আছে হচ্ছে ৫ সেকেন্ড ধরে। আর এইখানে এই পুরো জিনিসটা হয় হচ্ছে ধরো 5 মিনিট। তো তাইলে ডিপেন্ড করে যে এইখানে যেই আয়ু গুলা আছে সেই আয়ু গুলা কম বেশি আসলে একই সময় নিবে। তাই যদি হয় তাইলে আসলে মানে কম্পারিজনটা বয়েলস ডাউন টু ৫ মিনিট আর ৫ সেকেন্ড। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? এই আরকি। তো সিপিইউ বাউন্ড নাকি আইও বাউন্ড সেটা ডিপেন্ড করে হচ্ছে সিপিইউ বার্স্ট টা কত বড় সেটার উপর, আইও বার্স্ট এর উপর না। ঠিক আছে? এবং এই পর্যায়ে এসে ওই ট্রায়াল ক্লাসের সময়ও আসলে আমরা এটা ডিসকাস করছিলাম যে য য যতই সময় গড়াচ্ছে ততই আসলে আ প্রসেসর ম্যানুফ্যাকচারাররা ফাস্টার অ্যান্ড ফাস্টার প্রসেসর তো নিয়ে আসছে বাজারে। মানুষ সেগুলো ইউজ করতেছে। আ ফলে সময়ের সাথে, সাথে আসলে এই বার্স্ট গুলা ছোট থেকে ছোট হচ্ছে। ঠিক আছে? যতই সময় গড়াচ্ছে এগুলি ছোট থেকে ছোট হচ্ছে এবং হবে। ফলে আ যেহেতু IO বার্স্ট এর লেংথ দিয়ে কিছু আসা যায় না, এই যেহেতু লেংথ অফ সিপিইউ বার্স্টই শুধু ম্যাটার করে, সময়ের সাথে, সাথে প্রসেস গুলা সবই আসলে IO বাউন্ড হয়ে যাবে একসময়। ঠিক আছে? তো এই IO বাউন্ড অনেক প্রসেস নিয়ে তখন আমাদেরকে scheduling ডিসিশন নিতে হবে। তো এই হচ্ছে প্রসেস বিহেভিয়ার। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে এই জিনিসটা আমরা আলোচনা কেন করলাম? এ এ সেটার আউটকামটা হচ্ছে এই যে আমরা ওই
এর আগের চ্যাপ্টার পড়ার সময় একটা মডেল করছিলাম যে একটা প্রসেস, সেই প্রসেস তার পুরো লাইফ টাইমের মাঝে 70% টাইম সে আইডল থাকে, ঠিক আছে? এরকম আমরা দেখছিলাম যে একটা প্রসেস সে হচ্ছে 70% আইডল থাকে। এরকম যদি হয় একটা প্রসেস 70% টাইম তার যে লাইফে আইডল থাকে, বাকি 30% টাইম সে ক্যালকুলেশন করে, তাহলে সিপিইউ এর ইউটিলাইজেশন ম্যাক্সিমাইজ করার জন্য আমরা দেখছিলাম যে আমাদের 12-14টার মতো প্রসেস লাগবে, ঠিক আছে? এরকম আমরা দেখছিলাম। এটা মনে পড়ে কিনা ওই একটু বইতে দেখলেই হয়তো মনে পড়বে। সো ব্যাপারটা ছিল এরকম যে একটা প্রসেস সেটা 70% টাইম আইডল থাকে। তো সেখান থেকে আমরা একটা প্রবাবিলিটি বের করছিলাম যে তার মানে কোন একটা র‍্যান্ডম টাইমে যদি আমরা ওই প্রসেসটা পিক করি, there is a 70% প্রবাবিলিটি যে ওই প্রসেসটা IO এর জন্য ওয়েট করছে। ঠিক আছে? এবং 30% প্রবাবিলিটি যে ওই প্রসেসটা সিপিইউ এর জন্য আছে, সিপিইউ তে আছে। এবং এরকম অনেকগুলা প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ধরে নিয়ে তাদের প্রবাবিলিটি মাল্টিপ্লাই করে তখন আমরা একটা মডেল আনছিলাম, গ্রাফ আঁকানো হয়েছিল। সেই গ্রাফ থেকে আমরা বের করছিলাম যে যদি 70% আইডল থাকে 12-14টা প্রসেস আসলে লাগবে আমাদের। এবং এটা বুঝতে পারতেছো যে যত বেশি আইডল প্রসেস হবে, যত বেশি পার্সেন্টেজটা বাড়বে, এই সংখ্যাটা আরো তত বেশি হতে থাকবে আর কি, ঠিক আছে? মানে ন্যাচারালি একটা প্রসেস যদি 0% আইডল থাকে তাহলে ম্যাক্সিমাম সিপিইউ তুমি কিভাবে পাবা? ওই প্রসেসটা খালি চালাবা, একটা প্রসেস হলেই হলো, ঠিক আছে? সো যত বেশি আইডল হবে এই সংখ্যাটা তত বেশি লাগবে আর কি, ঠিক আছে? তো ঘটনাটা হচ্ছে এরকম যে এত বেশি প্রসেস আসলে তোমার হাতে হয়তো নাই। হ্যাঁ, এই মানে লং সিপিইউ বার্স্টের প্রসেস গুলা রান করতেছে সিপিইউ তে, এর মাঝে কোনো একটা শর্ট সিপিইউ বার্স্টের প্রসেস আসছে, ঠিক আছে? তো তখন এই নাম্বারটা ম্যাক্সিমাইজ করার জন্য এই প্রসেসটা ইমিডিয়েটলি আসলে আমাদেরকে চলতে দেওয়া উচিত, ঠিক আছে? ইমিডিয়েটলি এই প্রসেসটা রান করা উচিত। তো মানে ব্যাপারটা আর কি এরকম যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আসলে আ মানে সে তো সবসময় আসলে আইও এর জন্যই থাকে মোর অর লেস। আইও এর জন্যই সে অপেক্ষা করে। তো সিপিইউ এর জন্য আসলে ওকে দ্রুত ছেড়ে দেওয়া। ওকে দ্রুত ছেড়ে দিলে ও আবার গিয়ে আইও তে গিয়ে ওয়েট করতে পারে আরকি। আবার যদি আইও তে চলে যায় তখন সে আইও ডিভাইস গুলাকে ইউটিলাইজ করতে পারবে। ঠিক আছে? তো আইডিয়াটা হচ্ছে এরকম আরকি। সো প্রসেসের মডেল থেকে আমরা মোর অর লেস এই জিনিসটাতে আসতে পারি যে IO বাউন্ড প্রসেস ইমিডিয়েটলি আসলে রান করতে দেওয়া উচিত। স্কেডিউলারকে এইভাবে ইমপ্লিমেন্ট করা উচিত। এই প্রসেস বিহেভিয়ার অনুযায়ী। কখন স্কেডিউলিং আ ডিসিশন আমাদের নিতে হবে? when to schedule এইটার মাল্টিপল সিনারিও আছে। আ একটা হচ্ছে যে যখন একটা প্রসেস ক্রিয়েট করা হয়, যখন নতুন একটা প্রসেস তৈরি হইল, ক্রিয়েট করলাম আমরা। তো সেই প্রসেসটা তো কোনো একটা প্যারেন্ট এর কাছ থেকে আসছে, তাই না? মানে একটা প্যারেন্ট প্রসেস ছিল, সেই প্রসেসটা নতুন একটা প্রসেস ক্রিয়েট করছে, যেটাকে আমরা চাইল্ড প্রসেস বলতেছি। তো তখন তোমার সামনে হাতে অপশন আছে, তুমি কি প্যারেন্টটাকে রান করবা নাকি চাইল্ডটাকে রান করবা? নাকি আমাদের রেডি স্টেটে অন্য কোনো একটা প্রসেস নিয়ে তুমি রান করবা। ঠিক আছে? আচ্ছা, যখন একটা প্রসেস শেষ হয়ে যায়, এই প্রসেসটা আর নাই। একটা প্রসেস রিটার্ন 0 পাইছে। সাকসেসফুলি প্রসেসটা তার নিজের যেই গোল, সেই গোল অ্যাচিভ করতে পেরেছে। এই প্রসেসটা আর নাই। তো সেটা যখন হবে তখন আসলে আ আমাদের রেডি কিউতে অনেকগুলো প্রসেস আছে। তাদের মাঝে থেকে কোনো একটা প্রসেস নিয়ে চালাতে হবে। যখন একটা প্রসেস ব্লক হয়ে যায়, ঠিক আছে? প্রসেসটা এখনো আছে, কিছুক্ষণ পরে সে আসবে বাট আপাতত সে ব্লক হয়ে গেছে। সে ইনপুট আউটপুট করতে গিয়ে ব্লক হইছে, অথবা কোনো একটা সিমাফোরে সে ডাউন কল করছিল, যে সিমাফোরের ভ্যালু হচ্ছে 0। সিমাফোর হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন এর একটা টপিক। আশা করি তোমাদের মনে আছে। সিমাফোর দিয়ে হচ্ছে অনেকগুলো প্রসেস নিজেদের মাঝে সিনক্রোনাইজ হইতো। কেউ কেউ সেমাফোরে আপ দিত, কেউ কেউ সেমাফোরে ডাউন দিত। এটা একটা ইন্টিজারের মতো।
যখন 0 থেকে নিচে কেউ নামাতে চাইতো তখন সে ব্লক হয়ে যেত। ঠিক আছে? সেমাফোরের ব্যাপারটা ছিল এরকম। তো যখন ২ জন ডাউন করবে, একজন হয়তো করতে পারছে একটা ই রি মা একটা কোনো একটা শেয়ার্ড রিসোর্স ইউজ করতেছে। অন্য কেউ তখন ডাউন কল করলে ব্লক হয়ে যাবে। তারপরে যে আগে ইউজ করছিল সে আপ করে গেলে তখন যে ব্লক হয়েছিল সে ইউজ করতে পারবে। তাই না? এই ছিল হচ্ছে সেমাফোর। তো এই সেমাফোরে কেউ একজন ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে? সেমাফোর দিয়ে যেই ইয়েটা হইছে আ ইন্টার প্রসেস কমিউনিকেশনটা যেই শেয়ার্ড রিসোর্স কে কন্ট্রোল করছে, সেই রিসোর্স এ এখন আমি হাত দিতে পারতেছি না। এই কারণে আমাকে ব্লক হয়ে যেতে হচ্ছে। ঠিক আছে? কোন একটা ক্রিটিক্যাল রিজিয়ন এ অন্য একটা প্রসেস অলরেডি আছে। তো এই সেমাফোরের কারণে আমি ব্লক হয়ে যেতে পারি। তখনও আমাকে একটা স্কেডিউলিং ডিসিশন নেওয়া লাগবে। যে তাহলে এখন কাকে রান করব। ঠিক আছে? ফাইনালি হচ্ছে এরকম। এটার হচ্ছে তার উল্টাটা যে তুমি যেমন IO-র জন্য ব্লক যেমন হইতে পারো, IO-র জন্য যেমন ব্লক হইতে পারো, উল্টাটা হচ্ছে যে একটা ব্লক প্রসেস তো আসলে একসময় রেডি হইতে পারে। ঠিক আছে? একটা ব্লক প্রসেস তো রেডি হয়ে যেতে পারে। তুমি IO এর জন্য ওয়েট করছিলা, IO শেষ হইলো, তখন তো তুমি আবার CPU পাওয়ার জন্য রেডি। অথবা সেমাফোরের জন্য তুমি ডাউন কল করছিলা, আ অন্য কেউ আপ করছে, তারপরে তুমি এখন ব্লক থেকে রেডি স্টেটে আসছো। তো যখন আরকি এই ২ টার উল্টা ঘটনা ঘটবে, আইও আর সেমাফোর, এইটার উল্টা ঘটনাটা যখন ঘটবে, তখন আসলে অ্যাম একটা প্রসেস রেডি, নতুন আরেকটা প্রসেস রেডি স্টেটে আসছে। তখন আমাদের আবার ডিসিশন নেওয়া লাগবে যে আ কোন প্রসেসটা রান করবে। কারেন্টলি একটা প্রসেস চলতেছিল, মাঝখান দিয়ে একটা প্রসেস রেডি হইছে। তো যে প্রসেসটা চলতেছিল সেটাই চলতে থাকবে? নাকি নতুন যে রেডি হইছে সে চলবে? নাকি থার্ড অন্য কোনো আরেকটা প্রসেস রেডি কিউ থেকে আমরা রেডি স্টেট থেকে আমরা নিয়ে সেটাকে চালাবো। এই ডিসিশন গুলো আমাদেরকে নেওয়া লাগবে। ঠিক আছে? সো এটা হচ্ছে কখন scheduling ডিসিশন নেওয়া লাগবে তা। তো scheduling ডিসিশন আ আ আ প্রতি ক কে ক্লকস ইন্টারাপ্ট পর আসলে নেওয়া হয়। বেসিক্যালি এভাবে করা হয় আরকি। ঠিক আছে? এই ক্লক ইন্টারাপ্ট টা আসে কিভাবে? কম্পিউটিং সিস্টেমের মাঝে একটা অসিলেটর থাকে। ওই অসিলেটরটা ইয়ে করতে থাকে আরকি। অসিলেট অসিলেটিং যেই সার্কিটরি আছে সেটা সার্টেন একটা টাইম পর ক্লক ইন্টারাপ্ট ইস্যু করতে থাকে। তো কে সংখ্যক ক্লক ইন্টারাপ্ট পর কে সংখ্যক ক্লক ইন্টারাপ্ট পর একটা স্কেডিউলিং ডিসিশন আমরা করতে পারি আরকি। ঠিক আছে? একটা স্কেডিউলিং ডিসিশন কে সংখ্যক ক্লক ইন্টারাপ্ট পর আমরা করতে পারি। তো এই ক্লক ইন্টারাপ্টটাকে আ প্র কে, কে নাম্বার অফ ক্লক ইন্টারাপ্টস সেটাকে একটা স্কেডিউলার মানে হচ্ছে স্কেডিউলিং অ্যালগরিদম আরকি। তো সেটাকে একটা স্কেডিউলার কিভাবে হ্যান্ডেল করতে পারে এটার উপর বেস করে ২ রকম স্কেডিউলার হয়। ঠিক আছে? তো একটা হচ্ছে প্রিএম্পটিভ, আরেকটা হচ্ছে নন প্রিএম্পটিভ। ঠিক আছে? সো প্রিএম্পটিভ কথাটার মানে হচ্ছে যে এমন স্কেডিউলার যে জোর করে তোমার কাছ থেকে রিসোর্স নিয়ে নিবে। বুঝতে পারছো? প্রিএম্পশন কথাটার মানে হচ্ছে এটাই। প্রিএম্পশন মানে হচ্ছে জোর করে তোমার কাছে কিছু একটা আছে, সেটা আমি জোর করে তোমার কাছ থেকে নিয়ে নিলাম। ফোর্সিবলি টেক অ্যাওয়ে দ্য সিপিইউ, ফোর্সিবলি। ঠিক আছে? জোর করে তোমার কাছ থেকে নিয়ে নিলাম সিপিইউ, কারণ তুমি তো দিতে চাও না। প্রত্যেকটা প্রসেস চায় সিপিইউ ইউজ করতে। তো আমি একটা প্রসেস চলতেছিল, তার কাছ থেকে জোর করে সিপিইউ বের করে নিলাম প্রিএম্পটিভ ভাবে। নিয়ে অন্য কাউকে এই সিপিইউটা দিয়ে দিলাম। বললাম, "তুমি এখন রান করো।" scheduler-কে এই ফেয়ারনেসটা এনশিওর করতে হয়। ঠিক আছে? কাউকে কোনো একটা মেক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম চলতে দিলাম আমরা। এই টাইমের থেকে বেশি চালাইতে চাচ্ছি না। মেক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম আমরা রান করতে দিলাম। তারপরে তার কাছ থেকে সিপিইউ নিয়ে অন্য কাউকে দিয়ে দিলাম। ঠিক আছে? এটাই হচ্ছে প্রিএম্পটিভ scheduler। আর উল্টাটা হচ্ছে নন প্রিএম্পটিভ। নন প্রিএম্পটিভ মানে হচ্ছে যে তুমি যতক্ষণ পর্যন্ত না সিপিইউ আ উইলিংলি গিভ আপ করছো, তুমি যতক্ষণ পর্যন্ত না স্বেচ্ছায় সিপিইউ ছেড়ে দিচ্ছ, উইলিংলি গিভ আপ না করা পর্যন্ত scheduler এর কোনো কাজ নাই।
তুমি যখন সিপিইউ ইউজ করা শেষ করে বলবা যে ওকে ফাইন আমার কাজ শেষ, দিয়ে দিলাম সিপিইউ, তখন স্কেডিউলার বলবে যে আচ্ছা যেহেতু সিপিইউ পাওয়া গেছে এখন কোন প্রসেস আমরা রান করতে চাই। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে স্কেডিউলার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে মানে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিএমটিভ, জোর করে সিপিইউ নিয়ে নেয় অথবা নেয় না। এই ঠিক আছে। সো নেক্সট যে বেসিক আইডিয়াটা সেটা হচ্ছে যে আহ, আহ, বিভিন্ন সিস্টেমে এই স্কেডিউলারের কি কি গোল থাকে। ঠিক আছে। সো এই ব্যাচ সিস্টেম, ইন্টারাক্টিভ সিস্টেম, রিয়েল টাইম সিস্টেম, এই সিস্টেম গুলোতে স্কেডিউলারের কি কি উদ্দেশ্য থাকে না থাকে। ঠিক আছে। সো মোরলেস 40 মিনিটের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে, আমরা আজকে এই পর্যন্তই রেখে দিব। এইখান থেকে আমরা পরশুদিন আবার পড়া শুরু করবো আর কি। স্যার একটা কোশ্চেন আছে কোশ্চেন কারো? ছিল হ্যাঁ বলো। স্যার, যে নন প্রিমটিভ যে হচ্ছে স্কেজুলারের ক্ষেত্রে স্যার ওইখানে তো বললেন স্যার প্রসেস উইলিংলি যদি না ছাড়ে তাহলে স্যার তখন মানে নতুন কেউ সিপিইউ পাবে না। এখন না। স্যার কোনো প্রসেস যদি স্যার হচ্ছে মানে আইওতে চলে যায়, আয়োর জন্য আটকে যায়, হ্যাঁ এবং সে যদি তখন উইলিংলি না ছাড়ে মানে আয়ের জন্য, তখন যদি সে সিপিইউ ইউজ করতে পারে নাকি তখন তাকে ছাড়তেই হয়? হ্যাঁ, আইও এর জন্য যখন যাবে তখন তো ছেড়েই দিবে, মানে আইও এর জন্য যখন যাবে তখন তো সে সিপিইউ তে নাই। তখন স্যার মানে ছেড়ে দিতেই হবে। হ্যাঁ তখন ছেড়ে দিতেই হবে, এইভাবেই ইমপ্লিমেন্ট করা হবে আর কি। আইও তে আচ্ছা গেছে মানে তো সিপিইউ তে সে আর নাই, তখন আসলে সে জি স্যার। সিপিইউ ছেড়ে দিছে। আচ্ছা আইও তে যখন গেছে তখন তো সে ব্লকড। তো জি স্যার। সে যখন আয়তে গেছে তখন তো সে নিজে নিজে আয়তে গেছে, তাকে জোর হ্যাঁ করে কেউ আয়তে পাঠায় নাই। সে নিজে আয়তে গেছে। আয়তে গেছে মানে হচ্ছে সে ব্লক স্টেটে চলে গেছে। ব্লক স্টেটে গেছে মানে সে আর সিপিইউ তে নাই। তো এটাও আসলে উইলিংলি সিপিইউ দিয়ে দিছে। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। তো মানে আহ, মানে উইলিংলি সিপিইউ দিচ্ছে বা দিচ্ছে না এটা হচ্ছে সিপিইউ তে থাকা অবস্থায় বলা হচ্ছে আর কি। কনটেক্সটটা হচ্ছে যে সিপিইউ তে আছে একটা প্রসেস, এই অবস্থায় আমরা ওর কাছ থেকে সিপিইউ নিয়ে নিব নাকি নিয়ে নিব না। ঠিক আছে। সে যখন আয়তে গেছে তখন আসলে সে অবশ্যই সিপিইউ ছেড়ে দিয়েই আয়তে এসে গেছে। তো সো মানে প্রিএমটিভ বা নন প্রিএমটিভ এইখানকার যে কথাগুলো সেগুলো আসলে ইমপ্লাইড ইন দ্য কনটেক্সট অফ এ প্রসেস অলরেডি ইন দ্য সিপিইউ। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর কার কোশ্চেন আছে? আচ্ছা। স্যার তো স্যার বলো, যে কোনো একজন বলো, অসুবিধা নেই। আচ্ছা স্যার, ওই মানে লং সিপিইউ বার্স্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? মানে টানা অনেকক্ষণ, মানে একটা ধরেন কোড, মানে ব্লক অফ কোড, ওইটা আর কি সিপিইউ তে কন্টিনিউয়াসলি হইতে হবে, এটাই কি বোঝাচ্ছে? হ্যাঁ মানে সে আর কি মানে নেক্সট মনে করো এখানে এরকম আমি দেখাচ্ছি, স্ক্রিনে কি দেখা যাচ্ছে আইও বার্স্ট, সিপিইউ বার্স্ট। জি জি এখানে স্যার। ধরো একটা ফাইল রিড হইছে আর এখানে আরেকটা ফাইল রিড হইছে, তো প্রসেসটা এরকম, তার নেচার এরকম যে এর মাঝে প্রচুর ফর লুপ আছে, এই ফেলস আছে, হাবিজাবি আছে। ঠিক আছে। সেকেন্ড যে প্রসেসটা, সেই প্রসেসের নেচারটাই এরকম, এখানে একটা ফাইল রিড, এখানে আরেকটা ফাইল রিড, এর মাঝে হয়তো খুব বেশি লুপ টুপ নাই। বুঝতে পারছো? জি স্যার, মানে একটা ব্লক থাকবে, ওইটা কন্টিনিউয়াসলি চলতে হবে, মানে এর মাঝে সিপিইউ কে অন্য মানে শেয়ার করা যাবে না লং সিপিইউ বার্স্টের ক্ষেত্রে। নো মানে নো এই নো, এই আমি ব্লকটা আমি- থেকে আমি- তুমি সরানো যাবে। বুঝতে পারোনি, আমার কথাটা বুঝতে পারোনি। সিপিইউ তো কখনোই শেয়ার করা যাবে না। আমরা এখন পড়তেছি হচ্ছে একটা সিঙ্গেল কোর সিপিইউ, এই সিনারিও। সিপিইউ তো কখনো শেয়ার করা যাবে না। একটা সিপিইউ দুইজন কিভাবে শেয়ার করে? সিপিইউ কি করে? সিপিইউ মানে তোমরা ইয়ে করছো না, সিপিইউ ডিজাইন করছো না, একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, একটা স্ট্যাক পয়েন্টার থাকে, প্রোগ্রাম কাউন্টারের মাঝে একটা অ্যাড্রেস থাকে, ওইখানকার মেশিন কোড রিড করে এনে তারপরে হচ্ছে আমরা একটা কম্বিনেটোরিয়াল ইয়ের ভিতর দিয়ে পাঠায় দিই, সার্কিটের ভেতর দিয়ে পাঠায় দিই। সেই সার্কিট ডিকোড করে এটা কোন মেশিন কোড, তাই না? তারপরে এইলইউ এর কাছে যায়, এইলইউ তারপরে হচ্ছে রেজাল্টটা এনে কোনো একটা রেজিস্টারের মাঝে রাখে। এই তো সিপিইউ, এইটাই তো সিপিইউ। ঠিক আছে। 4 বিট পিসি ডিজাইন করছো না? জি স্যার। হ্যাঁ এটাই তো সিপিইউ। এটা তো শেয়ার করার কোনো সুযোগ নাই, তাই না? একটা প্রোগ্রাম কাউন্টারে দুইটা প্রোগ্রাম কাউন্টার রাখবা কিভাবে? এটা তো শেয়ার করার কোনো সুযোগ নাই। সিপিইউ কখনোই শেয়ার করা যাবে না। সিপিইউ একটা খুব স্ট্রং, মানে খুবই সেনসিটিভ একটা শেয়ার্ড রিসোর্স। সবাই সিপিইউ শেয়ার করে কিন্তু এট এ টাইম কেউ সিপিইউ শেয়ার করে না। এই জন্যই তো ক্রিটিক্যাল রিজিয়ন কনসেপ্টটা আসছে, একাধিক প্রসেস সিপিইউ তে যাবে, কাউকে না কাউকে বন্ধ করতে হবে, ইত্যাদি ইত্যাদি।
ঠিক আছে? সো সিপিইউ কখনোই শেয়ার করা যাবে না। লং সিপিইউ বার্স্ট এর সাথে সিপিইউ শেয়ার করার কোনো সম্পর্ক নাই। সেটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ব্যাপার। সিপিইউ শেয়ার করা যাবে না। ঠিক আছে? সেটা সিপিইউ বার্স্ট, আইও বার্স্ট এইগুলার ডেফিনিশন জানার আগেই এই কথা। সিপিইউ শেয়ার করা যায় না। ঠিক আছে? লং সিপিইউ বার্স্ট মানে এইখানে অনেক মানে তুমি যদি মেশিন কোডে এই যে পুরো জিনিসটা ট্রান্সলেট করো, তাহলে এইখানে একটা ডিস্ক রিড আছে, ফাইল অ্যাক্সেস, এখানে আরেকটা ফাইল অ্যাক্সেস, এর মাঝে যা কিছু সিপিইউ তে রান হইতে হবে এই কোডের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে? আর আইও বাউন্ড প্রসেসের ক্ষেত্রে এখানে একটা ফাইল রিড, এখানে আরেকটা ফাইল রিড, এর মাঝে মেশিন কোডে যা কিছু সিপিইউ তে চলবে সেইটুকুর সংখ্যা কম। বুঝতে পারছো? জি স্যার। দুইটা আইও রিকোয়েস্টের মাঝে সিপিইউ তে রান করতে হবে এরকম কন্টেন্ট এখানে বেশি, এরকম কন্টেন্ট এখানে কম। এই হচ্ছে তাদের মাঝে কন্ট্রাস্ট। ঠিক আছে? আমি জি কি স্যার। বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে চ্যাটে মনে হয় কে কে জানি কোয়েশ্চেন করছে। তার আগে কে জানি ভয়েস দিয়ে আরেকটা প্রশ্ন বলতে চাচ্ছিল, সে বলতে পারো। স্যার, নন প্রিমিটিভ যে প্রসেসটা আছে এখানে কি স্যার কোনো কন্টিজেন্সি মানে প্ল্যান থাকে? যেমন আমার সিপিইউ তে কোনো একটা ইনফিনিট লুপের মতো যদি কিছু থাকে, তখন কি মানে কোনো একটা পর্যায়ে কি ওটা মানে অফ করে দেওয়ার কোনো ওয়ে আছে? ও না, এটা অফ করে দেওয়ার ওয়ে আছে কিনা এটা হচ্ছে আমরা আমাদের উপর। মানে আমরা এগুলো কেন পড়তেছি, আমরা মানে উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো না কোনো একটা টাইমে আমরা নিজেরা হয়তো নন প্রিমিটিভ স্কেজুলার লিখবো। ঠিক আছে? তুমি আমি আমরা নন প্রিমিটিভ কোন একটা স্কেজুলার কোন একটা সময় লিখবো, আমরা নিজেরা ডিজাইন করব। কেমন? তো তুমি আর আমি মিলে যখন এই ডিজাইনটা করব, তখন আমরা এই কন্টিনজেন্সি প্ল্যান দরকার না কি দরকার নাই এটা ডিসাইড করব। ঠিক আছে? সো নন প্রিমিটিভ স্কেজুলার করার সময় এটা ডিজাইন ইস্যু যে আচ্ছা, তৈরি করতে মানে স্যার এটা অ্যাড করা না করা মানে ডিজাইনের উপর, মানে হ্যাঁ, এটা এমনি থাকার ডিজাইনের কথা না উপর। আরকি। এখন এটা মানে আমরা ডিজাইনে রাখবো কি রাখবো না এটা ডিপেন্ড করে আমরা সিস্টেমকে কতটা ট্রাস্ট করি। ঠিক আছে? তুমি মনে করো একটা সার্ভার ওপেন করছো, সেই সার্ভারে র‍্যান্ডম পিপল যে অল ওভার দ্য ওয়ার্ল্ড তারা রিকোয়েস্ট করতে পারে, তাদের প্রসেস তুমি চালাবা, এই রেসপন্সিবিলিটি তুমি নিছো। সেইখানে অবশ্যই নন প্রিমিটিভ রাখাই যাবে না, তাই না? কারণ তুমি তো জি তাই স্যার। সবাই চিনো না, ট্রাস্ট করো না। কিন্তু তুমি মনে করো মেইন ফ্রেম কম্পিউটার, এখানে যে প্রসেস গুলো চলতেছে একটা ব্যাংক, সেই ব্যাংকের মনে করো এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য মান্থ, এগুলো তো বড় বড় কম্পিউটেশন, এগুলো চালাইতে হবে। তো সেইখানে তো তুমি নিজে কোন একটা যে টার্মিনাল থেকে এই জিনিসগুলাকে রান দিবা, এক্সিকিউট দিলা। তো সে তখন রান করা শুরু করলো। ঠিক আছে? সো তখন তুমি ট্রাস্ট করো যে এই প্রসেস গুলা এই ধরনের ব্যাপার করবে না, সে ইনফাইনাইট লুপে ঢুকবে না। এই জিনিসটাকে তুমি নিজে ট্রাস্ট করো। তো তুমি যখন ট্রাস্ট করবা তখন আসলে এই কন্টিনজেন্সি প্ল্যানের দরকার নাই। ঠিক আছে? বাট তুমি যখন ট্রাস্ট করো না, তখন আসলে অল টুগেদার নন প্রিএমটিভে আমাদের যাওয়াই আসলে বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আর তাহলে স্যার নন প্রিমিটিভটা হচ্ছে গিয়ে তুলনামূলক লাইট সিস্টেম। না, 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 এই ব্যাপারটা তা না। নন প্রিএমটিভ তুলনামূলক লাইট সিস্টেম ব্যাপারটা তা না। মেইন ফ্রেম কম্পিউটারে কিন্তু নন প্রিএমটিভ থাকে। মেইন ফ্রেম কম্পিউটারে খুব হেভি কম্পিউটেশন হয়। মানে ব্যাপারটা স্যার হচ্ছে মানে যে তোমার আমি আউটকাম প্রসেসটার কি? কথা বলছিলাম, মানে প্রসেস না স্যার, মানে সিস্টেমটা আর কি, মানে ওটা ইজিলি ইমপ্লিমেন্টেবল টাইপের। নন প্রিএমটিভ, হ্যাঁ, তো তুমি বারবার প্রিমিটিভ বলতেছো, এটা কিন্তু সরি সরি, নন প্রিমিটিভ। প্রিএমপ্টিভ। প্রিমিটিভ। নন প্রিমিটিভ না, প্রিএমপ্টিভ। নন প্রিএমপ্টিভ। হ্যাঁ, তো নন প্রিএমপ্টিভ জিনিসপত্র লাইট মানে ইজি টু ইমপ্লিমেন্ট, হ্যাঁ সেটা তুমি বলতে পারো। হ্যাঁ, ইজি টু ইমপ্লিমেন্ট। এখানে আমাদের একটা টাইম পর পর ডিসাইড করতে হয় কাকে নিব না নিব। এটা কিছুটা ইজিয়ার টু ইমপ্লিমেন্ট। হ্যাঁ, সেটা বলতে পারি আমরা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এইখানে চ্যাটে মেবি দুইজন প্রশ্ন লিখছে, আমি তাদের প্রশ্নগুলো একটু বের করে পড়তেছি। একজন বলছে রানিং, এটা তো নিশ্চয়ই প্রশ্ন না, তাই না? তাইলে এটা আমরা বাদ দিলাম। সেকেন্ড একটা প্রশ্ন আছে, মাল্টিকোর সিপিইউ তে কি শেয়ার পসিবল? হ্যাঁ, মাল্টিকোর সিপিইউ তে শেয়ার পসিবল। মাল্টিকোর সিপিইউ তে সিনক্রোনাইজেশন গুলো অনেক জটিল হয়। তো ওগুলারকে একদম এই ইয়ের কি বলে কোর্সের আরো ম্যাচিউর পর্যায়ে লাস্টের দিকে গিয়ে হয়তো আমরা সেগুলো স্টাডি করব। বাট মাল্টিকোর সিপিইউ তে শেয়ারিং পসিবল। একটা একটা কোর শেয়ার করা যাবে না। এগেইন একটা কোর শেয়ার করা যাবে না, কিন্তু এমন হতে পারে যে 4টা কোরে 4টা প্রসেসের জিনিস চলতেছে, সেটা অবশ্যই সম্ভব। তো আর কারো প্রশ্ন আছে?
তো ঠিক আছে, তাহলে আমি শেয়ার বন্ধ করলাম। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রাখছি। শুরুতে কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টি হয়েছে, সেটার জন্য আমি একটু দুঃখিত। কেন জানি নয়েজ হচ্ছিল। তো ক্লাস শেষ করার আগে একটু তোমাদের সাথে ওই অফিস আওয়ারটা ঠিক করে ফেলি। তোমরা কোনো একটা ফ্রি আওয়ার বলতে পারো আমাকে, যে সময় আমি নিজেকে ফ্রি রাখার চেষ্টা করব। তোমরা ফ্রি আছো এবং আমি ফ্রি আছি, এরকম হইতে হবে। তো আমি তো আসলে সবসময় ফ্রি আছি। তো তোমাদের অলরেডি অফিস আওয়ার আছে, ওই টাইমগুলো বাদ দিয়ে কোনো একটা সময় আমাকে বলো। সিয়ার? স্যার আমরা একটু ডিসকাস করে তারপর স্যার বলি স্যার, মানে হ্যাঁ, রুটিন গুলো একটু দেখে আর কি। ঠিক আছে, সেটা বলতে পারো তাহলে। আমরা তাহলে তাহলে নেক্সট ক্লাসের মধ্যে জানাবো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে নেক্সট ক্লাসে মাঝে জানাও। আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।